নমস্কার, এটা 9ই জুলাইয়ের সকাল। আপনাদের আবার অনেক অনেক শুভেচ্ছা একটা নতুন সকালের জন্য। আর একটা নতুন দিন শুরু হলো। আজকের দিনটাও মেঘলা দিন, স্বভাবতই এখন বর্ষাকাল চলছে। আর সারাটা বর্ষা জুড়েই আমি এই গলার প্রবলেমে ভুগছি। জানি না এটা কবে শেষ হবে। শীত না আসা পর্যন্ত এটা যাবে না। আবার শীতের মধ্যেও আমার এই একটা ডাস্ট অ্যালার্জির ব্যাপার আছে, তখনও একটা ওই ফ্যারিংজাইটিসের সমস্যা। এটা আমার একদম ছোটোবেলার থেকেই আমার সঙ্গী। এটা আর এই জীবনে যাবে বলে তো আর মনে হয় না। আমার গাছগুলো মোটামুটি ঠিকই আছে। আর কালকে যে গাছটা লাগিয়েছিলাম, যে চারাটা তৈরি করার চেষ্টা করছি, সেটাও মোটামুটি ঠিকই আছে। এখন দেখা যাক কত দূর কী যায়। এই নয়নতারা গাছটাতে তো রোজই ফুল ফোটে, খুব লক্ষ্মী গাছ এটা আমার। আর বাকি গাছগুলোতেও ফুল ফুটছে। কালকে তো আর বারান্দাটা ধোয়ানো হয়নি, তাই আজকে বারান্দাটা ভালো করে ধুইয়ে দিলাম। রোজই কিছু না কিছু পাখি এসে বসে, সারাদিন এখানে পাখিদের কিচিরমিচির চলতেই থাকে। একসময় ভেবেছিলাম যে এখানে একটা বার্ড ফিডার লাগাবো, কিন্তু তারপরে দেখলাম যে না, তার ফলে এখানে গাছগুলো আরও নোংরা হয়ে যাবে। সুতরাং সেই প্ল্যানটা আমি ড্রপ করেছি, অর্থাৎ বার্ড ফিডার আর এখানে লাগাচ্ছি না। তার কারণ এমনিতেই সারাদিন পাখিরা এসে কিচিরমিচির করে। আর আমার সামনের ওই ফুলওয়ালা ভাইটি আজকে আবার বসেছে, আজকে বেশ ফুলও নিয়ে এসছে। সে কারণ আজকে বৃহস্পতিবার তো অনেক সব বাঙালি বাড়িতেই লক্ষ্মী পুজো হয়। তাই আমার মনে হয় যে বৃষ্টি আসার আগেই ওর ফুলগুলো বিক্রি হয়ে যাবে, নাহলে তো আবার তাকে ওই লোকসানের অঙ্ক গুনতে হবে। আকাশে মোটামুটি মেঘ রয়েছে, দেখা যাক কখন বৃষ্টি নামে। চলে এলাম ছাদে। এই দেখুন কি সুন্দর একটা জিনিয়া ফুল ফুটেছে। আমার ভীষণ ইচ্ছে ছিল যে এই গাছটিতে কী রঙের ফুল ফোটে। আগের বার যখন একটা ফুল ফুটেছিল দেখেছিলাম, তবে গাছে ফুলটা দেখিনি। গাছে ফুলটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আর বেল গাছেও দেখুন কত নতুন পাতা বেরোচ্ছে আস্তে আস্তে, কারণ বর্ষার জল পেয়েছে। প্রকৃতির এইসব জিনিসপত্রগুলো কিন্তু আপনি হাজার চেষ্টা করেও কিন্তু কৃত্রিমভাবে এগুলোকে তৈরি করতে পারবেন না। যেই ঋতুর যেটা, সেই ঋতুতে সেটা হবেই। যেমন এই বর্ষাকালে মেঘলা আবহাওয়া, বৃষ্টি হবেই, গাছপালা সবুজ সতেজ হবেই, গাছে গাছে নতুন পাতা গজাবেই। এটাকে কোনোভাবেই আটকানো যায় না। এটাই প্রকৃতির নিয়ম, এটাই আমাদের বিশ্ব সংসারের নিয়ম। আমার এই ছাদের বেডগুলো আবার ঘাসে ঘাসে ভর্তি হয়ে গেছে, আবারও কাশফুল ফোটা শুরু হবে। আর এখনও শরৎকাল আসতে এখনও বাংলা ক্যালেন্ডার হিসেবে আরও 1.5 মাস মতন বাকি, কারণ শ্রাবণ এখনও শুরু হয়নি। 18ই জুলাই থেকে মনে হয় শ্রাবণ মাস শুরু হবে, রথের পরে। রথযাত্রা তো আগামী 16 তারিখ, 16ই জুলাই। আর গোলাপ গাছগুলোতেও ছোটো ছোটো করে দুটো একটা করে ফুল ফুটছে, তবে গোলাপ গাছগুলো এখন একটু কাটিং করতে হবে। এটাই এদের উপযুক্ত সময় কাটিং করার। আজকে যদি বিকেলে বৃষ্টি না নামে তাহলে আজকেই করে দেবো। আর চলে এলো আমার জলখাবার। আজকে জলখাবারে ছিল ওই ঝাল সুজি, সেটাকে কি বলে, এটাকে তো মনে হয় উপমা বলে, হ্যাঁ উপমা বলে, সেই উপমা। তারপরে চলে এলাম ঠাকুর ঘরে, ঠাকুরদের সমস্ত পুজো করলাম, তাদেরকে তুষ্ট করলাম, তাদের কাছে মনের প্রার্থনা জানালাম। আপনাদের সবার জন্য প্রার্থনা জানালাম, বললাম যে আপনারা সবাই যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের লক্ষ্যে অবিচল থাকুন এবং নিজের লক্ষ্যকে জয় করার চেষ্টা করতে থাকুন। বিকেলে কাজটা শেষ করব কি তার আগেই নামলো বৃষ্টি। সেই বৃষ্টি তো পড়ছেই 1:30-2 থেকে। তাই আজকে আর কোথাও বেরোনোর কোনো প্ল্যান যা ছিল সেগুলোকে সব ড্রপ আউট করলাম, কারণ বেরোনো যাবে না। তার মধ্যে আবার ডাক্তারখানাতেও একটু যেতে হবে। আমি যাব না, আমার ফ্যামিলির অন্যান্য সদস্যরা যাবে। তো সন্ধেবেলা আবার চলে এলাম সেই ঠাকুর ঘরে, ঠাকুরদের সন্ধ্যের শীতল দিলাম আজকে আমি। এটা আজকে আমার দায়িত্ব ছিল। আবার ঠাকুরদের কাছে প্রার্থনা জানালাম, সন্ধ্যে প্রদীপ জ্বালালাম, সমস্ত কিছু করে গেলাম নিচে চা খাওয়ার জন্য। চা খাওয়ার পরে ভাবলাম একটু টিভি দেখি, কিন্তু টিভিতে তো সেই এনকাউন্টারে কপচানি চলছে। চ্যানেল চেঞ্জ করে আমি দেখলাম কিছু ওয়ার্ল্ড কাপ ফুটবলের হাইলাইটস। আজকে সন্ধ্যেবেলা তো কোথাও যেতে পারলাম না, আর তার কারণ হচ্ছে বৃষ্টি। ক্রমাগত বৃষ্টি পড়েই চলেছে। তার মধ্যে একটু ডাক্তারের কাছেও যাওয়ার ছিল, আমার নয়, আমার পরিবারের অন্যান্য সদস্যদের। তো সেই জন্য আর কোথাও যাওয়া হলো না। সেই সঙ্গে আবার চারিদিকে যুদ্ধের মাহল আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। সেই জন্য অকারণে কোথাও গিয়ে জ্বালানি খরচ করাটা আমার মনে হয় যে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। সেই জন্য
আমি আজকে কোথাও বেরোলাম না, সন্ধেবেলা বাড়িতে বসে বসে কী আর করবো, ফুটবলের হাইলাইটস দেখছিলাম। কারণ অন্যান্য চ্যানেলগুলো, অন্যান্য বাংলা চ্যানেলগুলো তো সেই একই কথা, সেই একই বুলি কপচানো হচ্ছে, সেই এনকাউন্টার অ্যান্ড এনকাউন্টার। আরে বাবা, একজন ঘৃণ্য অপরাধীকে এনকাউন্টার করে যদি মেরেই ফেলা হয়, পুলিশ যদি তাকে কোথাও নিয়ে গিয়ে মিথ্যে এনকাউন্টারের গল্প সাজিয়ে মেরেই ফেলে, তাহলে অত কান্নাকাটি করার কী আছে? তার মানবাধিকারের জন্য এত সবাই এত মানে মনে হচ্ছে যেন সবার একেবারে চোখের জলের আর বাদ মানছে না। যে বাচ্চাটা মারা গেল, যে শিশুটা মারা গেল, তাকে নির্মমভাবে হত্যা করা হলো, তাহলে তার জন্য কোনো মানবাধিকার বা এই জাতীয় কোনো কমিশন এগিয়ে আসবে না? তার কি কোনো বেঁচে থাকার কোনো অধিকার ছিল না? তারও তো একটা বেঁচে থাকার অধিকার ছিল, একটা সুস্থ জীবনযাপনের অধিকার ছিল। তাহলে তাকে কেন অকালে চলে যেতে হলো? আর যে সেই অপরাধটা যারা সংগঠিত করলো, তাদের জন্য আমাদের দরদ যেন উঠলে উঠছে। আমি বিরক্ত হয়ে সেই সব কপচাকপচিগুলো বন্ধ করলাম। বন্ধ করে আমি ফুটবলের কিছু ওই হাইলাইটসগুলো দেখছিলাম, যে খেলাগুলো আগে হয়ে গেছে। আমি তো ওই আর্জেন্টিনা আর ইজিপ্টের খেলাটা ভুলতেই পারছি না। এনিওয়ে, সেটা আলাদা ব্যাপার। তো আমার একটা জিনিস মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, এবার কোন কোন দেশ বিশ্বকাপে প্রথম আত্মপ্রকাশ করলো। এইবার যেসব দেশগুলো বিশ্বকাপে আত্মপ্রকাশ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, এছাড়াও আরও আছে কার্বো ভার্ডে আর হাইতি, উজবেকিস্তানও আছে। আর আমি কঙ্গোর কথা বিশেষ করে ভাবছিলাম, কারণ এই দেশটি হচ্ছে দরিদ্রতম একটা দেশ, এবং সেই দেশটি আমার মনে হয় 1960 সালে এরা ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পায়। 1958 সালে কঙ্গো প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 1960 সালে এরা ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পায়। আফ্রিকার পশ্চিম উপকূলে এর অবস্থান। আর এখানে আমার মনে হচ্ছে যতদূর, এটা 1972 সাল পর্যন্ত, মাফ করবে, 1992 সাল পর্যন্ত এটা একটা কমিউনিস্ট রাষ্ট্র ছিল। তারপর এখানে বহুদলিক নির্বাচন প্রথাটা চালু হয়। তো এই রকম একটা পিছিয়ে পড়া দেশ যদি তার ফুটবলের ইনফ্রাস্ট্রাকচারটা সেভাবে তৈরি করতে পারে, যা কিনা বিশ্ব ফুটবলের একটা মঞ্চে নিজেকে আত্মপ্রকাশ করার পক্ষে যথেষ্ট, তাহলে আমরা কেন পারলাম না? আমাদেরও তো একটা ফুটবলের একটা সোনালি অধ্যায় ছিল, সেই সোনালি অধ্যায়টাকে আমরা এত তাড়াতাড়ি মুছে ফেললাম কি করে? আমার একটা জিনিস ভাবতে অবাক লাগে, এখানে যে ফুটবল সংগঠনগুলি রয়েছে বা ভারতবর্ষে যে ফুটবল সংগঠনগুলি রয়েছে, সেইগুলো এখনও পর্যন্ত ফুটবলের একটা আন্তর্জাতিক মানের পরিকাঠামো দেশের মধ্যে তৈরি করতে পারলো না। অথচ ভারতবর্ষের পূর্বাঞ্চলের যে রাজ্যগুলি, এমনকি এখন দেখা যাচ্ছে যে দক্ষিণের রাজ্যগুলির মধ্যে থেকেও বহু প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসছেন, যারা কিনা বিশ্ব পর্যায়ে তারা প্রতিনিধিত্ব করতে পারেন, কিন্তু তারা উপযুক্ত প্রশিক্ষণ এবং উপযুক্ত পরিকাঠামোর অভাবে ক্রমাগতই তারা পিছিয়ে পড়ছেন। এবং সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষ ফিফার ফুটবল র্যাঙ্কিংয়ে একেবারে তলার দিকে পড়ে রয়েছে। এটা আমাদের ভাবতেই খুব আশ্চর্য লাগে, হতাশও লাগে। আমার মনে আছে যখন এর আগে লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে আমাদেরকে যে স্বপ্নটা দেখিয়েছিলেন যে কোনোদিনও যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসে তাহলে তারা ফুটবলের জন্য একটা আন্তর্জাতিক মানের পরিকাঠামো তৈরি করবেন, এবং যাতে আবার বাংলা তার ফুটবলের পুরনো ঐতিহ্যকে ফিরে পেতে পারে তার জন্য তারা চেষ্টা করবেন। কিন্তু এখনও পর্যন্ত আমরা তার কোনো কোনো কাজকর্ম আমরা শুরু হয়েছে বা হবে বা পরিকল্পনা হচ্ছে, এই ধরনের কোনো কথাবার্তা আমরা শুনতে পাইনি, কোনো আলোর দিশা আমরা দেখতে পাইনি। ভারতবর্ষ কিন্তু একটা সময় এশিয়ার মধ্যে সেরা ফুটবল দল হিসেবে পরিচিত ছিল, এবং আমরা একটা জিনিস আমাদের ছোটোবেলায় যখন আমাদের বাবা কাকারা ফুটবল নিয়ে খুব হইচই করতো বা ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে সেই বাড়ির মধ্যে রীতিমতো মনে হচ্ছে যেন একটা লাঠালাঠি লেগে যাবে। আমি যদিও শুরু থেকে মোহনবাগানের সমর্থক, আমার বাবা ইস্টবেঙ্গলের সমর্থক স্বভাবতই, কারণ আমরা পূর্ববঙ্গের লোক, কিন্তু আমি মোহনবাগানের সমর্থক। অর্থাৎ ইস্টবেঙ্গল জিতলে অবধারিত বাড়িতে ইলিশ মাছ হতো, সেই স্মৃতি এখনও অমলিন।
কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানের পরেও কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে ভারতবর্ষের একটা স্বীকৃতি ছিল, ফুটবল খেলিয়ে হিসেবে ভারতীয়দের একটা স্বীকৃতি ছিল। ভারত কিন্তু দুবার এশিয়ান গেমসে তারা পদক জিতেছে, অর্থাৎ সোনার পদক জিতেছিল। একটা হচ্ছে 1951 সালে নিউ দিল্লি এশিয়ান গেমসে এবং 1962 সালে জাকার্তা এশিয়ান গেমসে তারা এই পদক গোল্ড মেডেল জিতেছিল। এবং আর একটা আমার যেটা মনে হয় যে সেই সময় যারা ফুটবল খেলতেন, ধরুন পিকে ব্যানার্জি, জার্নেল সিং, এরা কিন্তু পরবর্তীকালে, বিশেষ করে পিকে ব্যানার্জি পরবর্তীকালে ফুটবল কোচ হিসেবেও যথেষ্ট খ্যাতি পেয়েছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে একটা বিরাট সম্ভাবনাও কিন্তু তিনি তৈরি করেছিলেন যে ভারতবর্ষে আবারও সেই ফুটবলের সোনালী অধ্যায়টা ফিরে আসবে, কিন্তু আমাদের দুর্ভাগ্য সেটা ফিরে আসেনি। আমরা যদি অলিম্পিকের ইতিহাসের দিকে তাকাই, সেখানেও কিন্তু ভারতবর্ষের একটা উজ্জ্বল দৃষ্টান্ত আছে। 1956 সালে মেলবোর্ন অলিম্পিকে প্রথম এশিয়ান দল হিসেবে ভারতবর্ষ সেমিফাইনালে পৌঁছেছিল এবং চতুর্থ হিসেবে তারা তাদের দৌড় শেষ করে। সুতরাং এই যে একটা সোনালী অধ্যায় ছিল ভারতবর্ষের ফুটবল জগতের, সেটাকে কিন্তু 1970-এর পর থেকে তার অবনমন হয়েই চলেছে এবং হয়েই চলেছে। আজও পর্যন্ত সেটাকে কিন্তু উদ্ধার করা যাচ্ছে না। সুতরাং আমরা আশা করব যে আগামী প্রজন্মের জন্য একটা উন্নততর ফুটবল পরিকাঠামো আমাদের এই বাংলায় গড়ে উঠবে এবং ভবিষ্যতে ফুটবল আবার তার আগের ঐতিহ্য, আগের গরিমা, আগের জৌলুস ফিরে পাবে। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন। আর আমার যদি মনে হয় যে আমার বন্ধুত্বটা আপনার কাছে দরকারি বা আমার বন্ধুত্বের হাতটা আপনার ধরা উচিত, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।